এখন আমরা কথা বলি একটু মিডিয়ান নিয়ে। মিডিয়ানটা হচ্ছে একদম একটা ডেটা সেটের মিডল পয়েন্ট। যখন আমরা ডেটা সেটটাকে বা আমরা ওই ভেরিয়েবলটাকে একটা অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং অর্ডারে সাজাবো, সাজানোর পরে একদম অবজারভেশনের মিডল পয়েন্ট যেটা, সেটাই হচ্ছে মিডিয়ান। ইতিমধ্যে আমরা জেনেছি যে আমাদের সেন্ট্রাল টেন্ডেন্সি মেজার করার জন্য অ্যারিথমেটিক মিনটা ইতিমধ্যে আছে এবং এটা এস্টাবলিশড। তাহলে প্রশ্ন হচ্ছে যে মিডিয়ান নিয়ে কেন কথা বলা। এর কারণ হচ্ছে অ্যারিথমেটিক মিন বা অ্যাভারেজ আউটলেয়ার দিয়ে খুব বেশি ইনফ্লুয়েসড হয়, যেখানে মিডিয়ান লেস লাইকলি ইনফ্লুয়েসড হয়। যদি একটা উদাহরণ দিয়ে হচ্ছে যে আমরা দেখতে পারি, যেমন এখানটায় হচ্ছে আমাদের মান্থলি ইনকাম আছে। তো এই মান্থলি ইনকামের ক্ষেত্রে আমরা যদি দেখি যে একটা ভ্যালু আছে আমাদের বিডিটি 3 লাখ, অর্থাৎ একজন রেসপন্ডেন্টের ইনকাম আছে এখানে 3 লাখ টাকার মতো পার মান্থ। আবার এমনও রেসপন্ডেন্ট আছে আমাদের এখানে যাদের ইনকাম দেখতে পাচ্ছি আমরা যে 25,000, 32,000, 20,000 এই অ্যামাউন্টও আছে। অর্থাৎ এখানে আমাদের ডেটার যে ডিসপারশনটা সেটা অনেক। 20,000 থেকে 3 লাখ পর্যন্ত মান্থলি ইনকামের ডেটা আমাদের এখানে আছে। এরকম ডেটা সেটগুলোতে সাধারণত যেটা হয়, এই আউটলেয়ারগুলো দিয়ে অ্যাভারেজটা প্রভাবিত হয়। অর্থাৎ এখানে যদি 3 লাখের জায়গায় 30 লাখ চলে আসে, সেটা আমাদের অ্যাভারেজকে ইম্প্যাক্ট করবে। যদি বেড়ে যায় 3 কোটি চলে আসে, আমাদের এভারেজকে এটা ইম্প্যাক্ট করবে। আহ, খুব সঙ্গত কারণেই, যেমন আমরা যদি দেখি যে আমরা জানি যে এর আগে আমাদের এভারেজটা যদি আমরা বের করি, যে এভারেজ এই ডেটা সেটের অ্যাভারেজ যদি হয় 61,600, যখন আমরা এটাকে চেঞ্জ করে দেব, সাথে সাথেই একটা ডেটার জন্য আমাদের অ্যাভারেজ ড্রাস্টিক্যালি বেড়ে যাচ্ছে। অর্থাৎ এই আউটলেট ডেটা যদি থাকে, আউটলেট ডেটা থাকলে আমাদের ডেটা সেট অ্যারিথমেটিক মিন দ্বারা চরমভাবে প্রভাবিত হয়। এই সমস্যা থেকে সমাধানটা আসলে দেয় মিডিয়ান। মিডিয়ান ভ্যালু আমাদের জন্য, অর্থাৎ এই আউটলায়ার দ্বারা আমাদের এভারেজ চরমভাবে প্রভাবিত হয়। এই সমস্যা থেকে আমাদের পরিত্রাণ দিতে পারে মিডিয়ান কনসিডারেশন। আমরা যদি দেখি যে মিডিয়ানটা এই ধরনের আউটলায়ারের ক্ষেত্রে মিডিয়ানটা ইমপ্যাক্ট হয় না, তেমন একটা ইমপ্যাক্ট হয় না মিডিয়ানে। কিভাবে সেটা জানার জন্য আগে একটু আমরা মিডিয়ানটা বোঝার চেষ্টা করি। মিডিয়ান বের করার ক্ষেত্রে ডেটা সেটটা ইভেন না অড সেটা একটা ম্যাটার করে। অর্থাৎ কতগুলো অবজারভেশন আছে, ইভেন নাম্বার অফ অবজারভেশন নাকি অডস নাম্বার অফ অবজারভেশন। যদি অড নাম্বার অফ অবজারভেশন হয় তাহলে আসলে মিডিয়ান বের করাটা খুবই সহজ। যদি ইভেন নাম্বার অফ অবজারভেশন হয় তাহলেও মিডিয়ান বের করাটা সহজ। তখন শুধু একটা ক্যালকুলেশন বেশি করতে হয়। এই তো মিডিয়ান বের করার কথা আমরা বলছিলাম যে একটা ডেটাকে প্রথমে অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং অর্ডারে সাজাতে হবে। ডাটা সেটটাতে চলে যাই। ডাটা সেটে আমরা মান্থলি ইনকাম বিডিটি আমাদের আছে, আমরা এটাকে প্রথমে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাই, স্মলেস্ট টু লার্জেস্ট সাজাই, ইজি হবে। তো এখন ডেটাটা আচ্ছা আমরা দেখতে পাচ্ছি যে 10,000 হচ্ছে আমাদের লোয়েস্ট ডেটা। 10,000 বিডিটি ইনকাম পার মান্থ পার্সোনা আমাদের এখানে আছে, এমন 3 লাখটাই আসলে হাইয়েস্ট ছিল। 3 লাখ বিডিটি পার মান্থ ইনকামের রেসপন্ডেন্টও আমাদের এই ডেটা সেটে ছিল। আমাদের এখানে 112টা অবজারভেশন, আমরা জানি যে 112টা অবজারভেশন ছিল। ইন দ্যাট কেস আমাদের এটা হচ্ছে ইভেন নাম্বার অফ অবজারভেশন 112টা। তো সেক্ষেত্রে আমাদের মিডিয়ানটা হবে এই 56 এবং 57 নাম্বার ডেটা।
56 এবং 57, এইখানে 57 এবং 58 দেখে কনফিউজড হওয়ার কিছু নেই, কারণ আমাদের টপ রোটা ভেরিয়েবল নেম, অতএব টপ থ্রো ডাজন্ট কাউন্ট হিয়ার। আমাদের 56 এবং 57 নাম্বার ডেটা, যে দুটো ডেটা আছে, এই দুটোকেই এক্ষেত্রে যেহেতু এটা আমাদের ইভেন, তো দুটোকেই আমাদের কনসিডার করে অ্যাভারেজ নিয়ে মিডিয়ানটা বের করতে হবে। অর্থাৎ এই দুটো সংখ্যার, এই দুটো অবজারভেশনের অ্যাভারেজটাই হচ্ছে আমাদের এই ডেটা সেটের জন্য মিডিয়ান। আমরা যদি কুইকলি একটু দেখে ফেলি যে দুটো অ্যাভারেজ, এই দুটো সংখ্যার অ্যাভারেজ হচ্ছে কত হতে পারে, 45,500। অর্থাৎ আমাদের এই ডেটা সেটে মান্থলি ইনকামের মিডিয়ান হচ্ছে 45,500। এইখানে একটা জিনিস লক্ষণীয় যে আমরা যদি এই 3 লাখটাকে 30 লাখ কিংবা 3 কোটিও যদি বানাই, তাহলেও মিডিয়ান আমাদের পরিবর্তন হচ্ছে না, কারণ আমাদের অবজারভেশন নাম্বার 56 এবং 57 একই জায়গায় থাকছে। অবস্থানের চেঞ্জ না হওয়ার কারণে আমাদের মিডিয়ানটা পরিবর্তন এখানে হচ্ছে না। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে যেখানে অ্যারিথমেটিক মিন একটা আউটলায়ার ভ্যালু আসলে চরমভাবে প্রভাবিত হয়, সেখানে মিডিয়ান আমাদেরকে এই সমস্যা থেকে পরিত্রাণ দিতে পারে। একটু দেখি যে যদি অড নাম্বার অফ অবজারভেশন হতো তাহলে আসলে মিডিয়ান কি হতো। ধরি এখানে আমাদের একটা আরেকটা অবজারভেশন, ধরি এখানে 60,000 বিডিটি বা কিছু একটা, যদি এটা অর্ডারটা চেঞ্জ হবে। আচ্ছা, লেটস বেটার ডু দ্য রিঅ্যারেঞ্জিং ফার্স্ট। সরি, ধরি এখানে একটা 113 নম্বর অবজারভেশন এবং যেখানে হচ্ছে যে আমার সে 60,000, সে জাস্ট 60,000 আমার ইনকাম পার মান্থ, এরকম একজন রেসপন্ডেন্ট। এবার যদি আমি এটাকে স্মলেস্ট টু লার্জেস্ট করি, তাহলে আমাদের যেহেতু 113টা অবজারভেশন, অর্থাৎ আমাদের 56 নাম্বার যে অবজারভেশনটা থাকবে সেটাই হবে মিডিয়ান। অর্থাৎ এই 45 ইজ দ্য মিডিয়ান হেয়ার, এই 45,000 ইজ দ্য মিডিয়ান হেয়ার নাও। অর্থাৎ যখন ইভেন নাম্বার থাকবে তখন আমাদের দুটো সংখ্যাকে অ্যাভারেজ করে নিতে হবে। কোন দুটো সংখ্যা? মাঝের দুটো সংখ্যা। অডস নাম্বার হলে মাঝের সংখ্যা নেওয়ার সুবিধা হচ্ছে এই নাম্বারের নিচে যতগুলো সংখ্যা আছে নিচে, এবং এই নাম্বারের উপরে যতগুলো সংখ্যা আছে সেটা সমান সমান সংখ্যক সংখ্যা আছে, এই নাম্বারটা একাই একটা মিডল পয়েন্টে যেতে পারে। ইভেন অডস নাম্বার হলে সেটা হচ্ছে যে আমাদের জন্য একটা সুবিধা, আমাদের কোনো ক্যালকুলেশন আর লাগছে না, আমরা শুধু মিডল পয়েন্টটাই নিতে পারছি। কিন্তু ইভেন নাম্বারের ক্ষেত্রে যেহেতু দুটো অবজারভেশনেরই হচ্ছে ইকুয়াল নাম্বার অফ আপার অ্যান্ড লোয়ার ভ্যালুস গুলো আছে, তো সেই ক্ষেত্রে আসলে মিডল পয়েন্ট আমাদের নিতে হয় যে মাঝের দুটো সংখ্যার অ্যাভারেজ নিয়ে আমরা মিডিয়ানটা করি। তো এই ছিল হচ্ছে যে মিডিয়ান সম্পর্কে একটা সম্যক ধারণা। তো আমরা হচ্ছে এখন চলে যাব আমাদের স্টার্টাতে, চলে যাব যে স্টার্টাতে মিডিয়ানটা আমরা কিভাবে দেখছি। ডাটা সেটটা ঠিক রেখে যাই, না হলে পরে সমস্যা হয়ে যেতে পারে। স্টার্টাতে মিডিয়ান বের করাটা খুবই সহজ। আগের মতোই আমাদের প্রথমে সাম নিতে হবে। সাম নিয়ে আমরা মান্থলি ইনকাম, ভেরিয়েবলের নামটা এখানে ঠিকভাবে করা নেই, বাট মান্থলি ইনকাম বিডিটি ধরে নিই। একটা কমা দিয়ে এখানে ডিটেলস লিখলেই, ডিটেলস লিখে এন্টার দিলে স্টার্টাতে আমরা চলে যাই। স্টার্টাতেও কমান্ডটা খুবই সহজ। আগের মতো আমরা সাম লিখে ভেরিয়েবলটা সিলেক্ট করব, সিলেক্ট করে একটা কমা দিয়ে স্পেস দিয়ে ডিটেইল লিখলে আমাদের একটা টেবিল জেনারেট তারা করে দেয়। এই টেবিল জেনারেটে যে আমরা দেখতে পাচ্ছি, যেটা আমরা হ্যান্ড ক্যালকুলেশন করেছিলাম 45,500, সেই 45,500 50%, অর্থাৎ এটাই হচ্ছে যে আমাদের মিডিয়ান। মিন আমরা দেখেছিলাম যে 61,000-এর মতো আসে, 61,603। ওকে, তো এভাবেই হচ্ছে আমরা মিডিয়ানটা বের করে ফেলতে পারি। এবং এটার একটা সুবিধা হচ্ছে যে আপার পার্সেন্টেজ এবং লোয়ার পার্সেন্টেজ এবং আপার পার্সেন্টেজটাও ও একেবারে দিয়ে দেয়। তো এই মিডিয়ান দেখার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের উপকারটা হয় এই যে এভারেজ
যেখানে আউটলায়ার দ্বারা প্রভাবিত হতে পারে, এই মিন ভ্যালুটা আমরা যদি ডেটা সেটটাতে চেঞ্জ করি সেটা চেঞ্জ হয়ে যাবে, কিন্তু এই মিডিয়ানটা চেঞ্জ হবে না। অর্থাৎ ডেটা সেটটার একটা ট্রু নেচার আমরা হচ্ছে মিডিয়ানের মাধ্যমে পেয়ে থাকতে পারি। এবং স্পেশালি ন্যাশনাল ইনকাম বা ইনইকুয়ালিটি এই টাইপের ডেটাগুলোতে যেখানে আউটলায়ার অনেক, আমরা জানি যে আমাদের ইনকাম ইনইকুয়ালিটির ক্ষেত্রে কারো কারো ইনকাম আমাদের বিলো পভার্টি লাইনের মানুষও থাকে, আবার টপ টায়ারে 1% মানুষ থাকে যাদের ইনকাম লেভেল ইনসেনলি হাই। তো যখন এই দুটো গ্রুপকে আমি এক জায়গায় এনে একটা দেশের চিত্রকে বুঝতে চাবো, তখন আসলে অ্যারিথমেটিক মিন বা অ্যাভারেজটা এটা কনভেনিয়েন্ট হওয়ার কথা না, কারণ এটার ডিসপারশনটা অনেক অনেক গ্যাপ। এই গ্যাপটাকে মিনিমাইজ করে একটা মাঝারি মানের চিত্র যদি আমরা পেতে চাই, সেন্ট্রাল টেন্ডেন্সিটা কি, সেইখানে মিডিয়ান একটা সম্যক ধারণা দিতে পারে। তো এবার চলে যাই মোডে। মোড খুবই সহজ একটা বিষয়। মোড হচ্ছে যেই অবজারভেশনের যেই সংখ্যাটা বা যেই নাম্বারটা সবচেয়ে বেশি আসে। এখানে একটা অবজারভেশন দিয়েছি যে ধরেন একটা ভেরিয়েবলের এই ডাটাগুলো আছে 1 2 3 0 7 8 9 হোয়াটএভার 1 1 1 1। তো আমরা দেখতে পাচ্ছি যে 1 সংখ্যাটা এখানে এসছে একবার, দুবার, তিনবার, চারবার। চারবার এসছে 1, 2 আসছে একবার, দুবার, ওকে। 3 আসছে এক, দুই, দুইবার, 0 একবারই, 7 একবার, 8 একবার, 9 একবার, 4 একবার। অর্থাৎ সবচেয়ে বেশিবার যে সংখ্যাটা আসছে সেটাই হচ্ছে আমাদের মুড। এখানে এই ক্ষেত্রে আমাদের মুড হচ্ছে 1। এটাও সেন্ট্রাল টেন্ডেন্সি দেখার একটা অন্যতম উপকরণ, আমি বলবো এলিমেন্ট, এবং ভেরি হ্যান্ডি এলিমেন্ট ইন মেনি অফ দ্য কেসেস। আমরা ধীরে ধীরে জিনিসগুলোকে জানবো। তো মুড দেখার জন্য আমরা যেটা করতে পারি, এক্ষেত্রে মুড দেখার জন্য আমরা সিম্পলি টেবিল জেনারেট করতে পারি একটা। এটা ট্যাব লিখে একটা স্পেস দিয়ে ভেরিয়েবলটা যদি সিলেক্ট করি, আমরা দেখতে পাচ্ছি যে একদম প্রত্যেকটা সংখ্যা যে মান্থলি ইনকামের প্রতিটা সংখ্যায় কতবার করে আসছে সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে দেখছি যে 40,000 বিডিটির যে ভেরিয়েবল, যে অবজারভেশনটা আমাদের, এটা সর্বোচ্চ সংখ্যক বার এসছে, 15 বার এসছে। পার্সেন্টেজে করলে প্রায় 13% টাইমস ইট হ্যাজ বিন রিপিটেড। সো আমরা দেখতে পাচ্ছি যে ইনকামের ক্ষেত্রে, মান্থলি ইনকামের ক্ষেত্রে আমাদের এই অবজারভেশনে 112টা অবজারভেশনে সবচেয়ে বেশিবার এসেছে রেসপন্ডেন্টদের বিডিটি 40,000 পার মান্থ ইনকাম, এই অবজারভেশনটা। অর্থাৎ আমরা একটু দেখছি, যদি কম্পেয়ার করি, একটু পেছনে আসি, মিন, মিডিয়ান এবং মোড তিনটা জিনিসই এই দুটো টেবিলে আমাদের এক চিত্রে চলে আসছে। যেখানে আমাদের মিনটা হচ্ছে প্রায় 61,000 বিডিটি, যেখানে আমাদের মিডিয়ান হচ্ছে 45,500 বিডিটি, এবং মুড হচ্ছে 40,000 বিডিটি পার মান্থ। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মুড এবং আমাদের মিডিয়ান কিন্তু এই 40 to 45,000 বিডিটি অ্যারাউন্ড শো করছে, কিন্তু এভারেজ আমাদের দেখাচ্ছে যে 61,000 বিডিটিতে। অর্থাৎ এই টুলসগুলো আমরা জানবো অবশ্যই, আমরা ইতিমধ্যে নিশ্চয়ই জানি, তবে আলোচনা করার কারণগুলো হচ্ছে এই যে ব্যবহার করার আগে আমাদের একটু ভেবে নেওয়া যায় আমাদের ডিস্ট্রিবিউশনটা কেমন হচ্ছে। এই ক্ষেত্রে একটা টপ নোট আছে যে সাধারণত যদি একটা ডেটা সেট নর্মালি ডিস্ট্রিবিউটেড হয়, অর্থাৎ নর্মাল ডিস্ট্রিবিউশনের সবগুলো অ্যাজাম্পশন যদি ফলো করে, তাহলে মিন, মিডিয়ান এবং মোড তিনটা সমান হয়, সাধারণত যদি নর্মাল ডিস্ট্রিবিউটেড ডাটা হয়। তবে আসলে রিয়েল লাইফে কাজ করতে গেলে, বা আমরা যেসব প্রাইমারি ডাটাগুলো আমরা নিয়ে আসি, এমনকি সেকেন্ডারি ডাটাও যেসব নিয়ে আসি, নর্মালি ডিস্ট্রিবিউটেড ডাটার সবগুলো অ্যাজাম্পশন মিট করে একটা সুন্দর বেল শেপ কার্ভ নিয়ে আসা, এইটা আসলে খুবই কঠিন। এবং এটা আসলে সেন্ট্রাল লিমিট থিওরিয়াম দিয়ে কারেকশন না করে খুব মানে সরাসরি পাওয়াটা, আসলে আমি এখনো রিয়েল লাইফ ডাটা অন্তত পাইনি। হয়তো থাকতে পারে অবশ্যই, তবে একটা কারেকশন করার আগে আমি নর্মালি ডিস্ট্রিবিউটেড ডাটা আসলে দেখিনি এখনো পর্যন্ত, হয়তো ভবিষ্যতে দেখতেও পারি। তো আদার দেন দ্যাট আসলে মিন, মিডিয়ান এবং মোড ইকুয়াল হওয়ার চান্সেসটা খুবই কম। তাই যে কোনো কিছু আমরা যদি ইনফার করতে চাই, তাহলে আসলে তিনটা জিনিসই দেখে একটা কনক্লুশনে আসা উচিত, rather than relying on absolutely one thing such as arithmetic mean or mode. We have to look
at all the three things. এখন আমরা একটু দেখি যে এই সেন্ট্রাল টেন্ডেন্সিকে আমরা আরো কিভাবে ব্যবহার করতে পারি। আমরা আমাদের কাজের সময় অনেক ক্ষেত্রেই দেখি যে আমাদের বেশ কিছু কম্পোজিট ইন্ডিকেটর ব্যবহার করতে হয়। যেমন আমরা যদি ফুড সিকিউরিটি মেজারমেন্ট করতে চাই, তাহলে আমরা জানি যে HFIS মডেল আছে। আমরা যদি মিনিমাম অ্যাকসেপ্টেবল ডায়েট কিংবা ডায়েটারি ডাইভার্সিটি যদি আমরা দেখতে চাই, আমরা জানি যে ফান্টা গাইডলাইন আছে অ্যান্ড হোয়াট নট। আরও অনেকগুলো ইনস্ট্রুমেন্ট আমরা আছে। ইভেন যারা মেন্টাল হেলথ নিয়ে কাজ করছেন, স্ট্রেস রিলিজ ম্যানেজমেন্ট বা স্ট্রেস ম্যানেজমেন্ট ইন্ডিকেটর আছে। পাবলিক হেলথে যারা কাজ করছেন তাদেরও অ্যান্টিনেটাল কেয়ার, পোস্টনেটাল কেয়ারের জন্য বিভিন্ন ধরনের ইন্ডিকেটর আছে। তো আমরা প্রায় সময় এই ক্ষেত্র বিশেষে কম্পোজিট ইন্ডিকেটরগুলো পাই, এবং এই কম্পোজিট ইন্ডিকেটরগুলো ব্যবহার করে আমরা একটা থ্রেশহোল্ড ধরি যে এই ভ্যালুর উপরে অথবা নিচে যদি হয় তাহলে হাই কোয়ালিটি অথবা লো কোয়ালিটি, অথবা একটা মানুষের স্ট্রেস লেভেল আছে অথবা নেই, অথবা মানুষটা ফুড ইনসিকিউর অথবা সিকিউর, অথবা মিনিমাম অ্যাকসেপ্টেবল ডায়েট এই প্রেগনেন্ট উইমেন অথবা এই হাউস হোল্ডে ফলো করে অথবা করে না। এই ধরনের সিদ্ধান্তগুলো আমাদের নিতে হয় একটা কম্পোজিট সেটস অফ ইন্ডিকেটর থেকে। প্রথম কথা হচ্ছে থ্রেশহোল্ডগুলো আমরা কিভাবে পাবো। আহ, আমাদের জন্য খুবই সহজ একটা উপায় হচ্ছে লিটারেচার রিভিউ করা। যে আমরা যে গাইডলাইনগুলো যেখানে ব্যবহার করছি সেখানে অধিকাংশই আসলে গাইডলাইনগুলো অনেক পরিশীলিত হয়ে আসে অনেক গবেষণার মাধ্যমে, বিভিন্ন ফিল্ড রিসার্চ এবং বিভিন্ন জায়গায়, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে এমপেরিক্যাল ওয়ার্কের মাধ্যমে, গবেষণাগুলোর মাধ্যমে এই থ্রেশহোল্ডগুলো হয়ে আসে। কিন্তু যখন কোনো লিটারেচার রিভিউ নেই, কিংবা আমাদের নিজেদের কোনো একটা প্রোগ্রামের অথবা আমাদের কোনো একটা নিজস্ব আমরা কোনো একটা প্রোগ্রাম ইমপ্লিমেন্ট করতে গিয়ে আমরা দেখছি যে এই জিনিসগুলো একসাথে একত্রে দেখা দরকার, যেটা লিটারেচার রিভিউটা নেই, তখন আমরা থ্রেশহোল্ড কিসের উপর ভিত্তি করে ধরবো? সেন্ট্রাল টেন্ডেন্সি আমাদেরকে সেই ক্ষেত্রে কাজে দিতে পারে। সেন্ট্রাল টেন্ডেন্সি এই থ্রেশহোল্ড মেজারমেন্টের জন্য একটা সিগনিফিক্যান্ট টুল তখন হতে পারে। আমরা একটু এক ঝলক একটু দেখে নিই যে আমরা জানি যে মিনিমাম ডায়েটারি ডাইভার্সিটি, মিনিমাম অ্যাকসেপ্টেবল ডায়েটারি ডাইভার্সিটি ফর উইমেন, ফান্ডার একটা গাইডলাইন এখানে আছে। তো এই গাইডলাইনটা দেখতে দেখতে আমি দেখলাম যে এদের মেজারমেন্টের রেফারেন্সগুলোতে বেশ কয়েকটা রেফারেন্সই আছে, এবং এগুলো সবগুলোই হচ্ছে এম্পিরিক্যাল ফাইন্ডিংস। তো আমার কাছে এই আর্টিকেলটা একটু ইন্টারেস্টিং মনে হলো। সবগুলোই ইন্টারেস্টিং, বাট এটা আমাদের মনে হলো যে একটু শেয়ার করি সবার সাথে, এই আর্টিকেলটা অনেক বেশি যায়। এখানে determining minimum food intake amounts for diet diversity score to maximize associations with nutrient adequacy, অর্থাৎ এই ফুড ইনটেকের মিনিমাম স্কোরটা কত হতে পারে এটার একটা তুলনামূলক বিবরণ এই আর্টিকেলটায় দিয়েছে। তো আর্টিকেলটা রুরাল কেনিয়াতে হয়েছে। ওকে, ফাইন। অনেকজন অথর মোটামুটি ওকে, সো এস্টাবলিশ জায়গা থেকেই অথররা আছেন, জর্জ মেশন ইউনিভার্সিটি, ওকে, ক্যালিফোর্নিয়া, লস এঞ্জেলস। আচ্ছা, সো ভালো আর্টিকেল, এবং এটা প্রায় সাইটেশন 52, which is good, I think. এখানে আমরা দেখি যে এই ডায়েটারি ডাইভার্সিটি, আমরা জানি যে ফান্টার গাইডলাইনটা এখানে দিয়ে দিয়েছে। ফান্টার গাইডলাইন অনুসারে এখানে 10টা গ্রুপ আছে। 10টা গ্রুপের মাঝে 10টা ফুড গ্রুপ আছে। 10টা ফুড গ্রুপের মাঝে হচ্ছে যে 5 বা তার বেশি ফুড গ্রুপ হলে আমরা ধরছি যে মিনিমাম অ্যাকসেপ্টেবল ডায়েটারি ডাইভার্সিটি আছে, মিনিমাম অ্যাকসেপ্টেবল ডায়েটটা আছে। আর 5-এর নিচে হলে আমরা ধরছি যে না, মিনিমাম অ্যাকসেপ্টেবল ডায়েটটা এখানে নেই। তো এই ফাইন্ডিংসগুলো যেসব আর্টিকেল থেকে আর্টিকুলেট করে আনা হয়েছে তার ভিতরে এটা একটা আর্টিকেল, এবং এর সিগনিফিক্যান্ট কন্ট্রিবিউশন আছে। এবং এখানে যদি আমরা দেখি যে সে এই ডায়েটারি ডাইভার্সিটিটা বিভিন্ন গ্রুপের মাঝে 1G, 15G, I don't know what is this, but a minimum content target nutrient each group. Okay, okay, minimum variable। আর এখানে এই জিনিসটা যে মিডিয়ান ইনটেক লেভেল ফর ইচ গ্রুপ, অর্থাৎ অনেকগুলো পদ্ধতিতেই তারা ডায়েটারি ডাইভার্সিটি স্কোরটা কি হতে পারে সেটা দেখেছে, এবং তার ভিতরে তারা মিডিয়ানটাকেও ব্যবহার করেছে।
এবং 90 পার্সেন্টাইলস ইনটেকটাকেও এখানে ব্যবহার করা হয়েছে। 90 পার্সেন্টাইলসটাও আমাদের অ্যানালাইসিসে যদি আমরা দেখি, এই যে 90 পার্সেন্টাইলস অ্যান্ড আবাভ, এই জিনিসটা আমরা ইজিলি পেয়ে যাই। অর্থাৎ দেখানোর উদ্দেশ্য যেটা ছিল যে যখন একটা থ্রেশহোল্ড নির্ধারণ করা হয় যে মিনিমাম থ্রেশহোল্ডটা কত হতে পারে, এটা যখন পরীক্ষামূলকভাবে দেখা হয় বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে, তার ভিতরে সেন্ট্রাল টেন্ডেন্সি একটা অন্যতম কম্পোনেন্ট হিসেবে কাজ করে এবং এগুলো এস্টাবলিশড রেফারেন্স থেকে আসা। সো যদি র্যাপ আপ করি, যে সেন্ট্রাল টেন্ডেন্সি আমাদেরকে শুধুমাত্র একটা ডেটার ডিস্ট্রিবিউশন বা ডেটাটার কি অবস্থা বা ওই এলাকার বা ওই পার্টিকুলার ওই ভেরিয়েবলের একটা নোশন শুধু আমাদের দেয় না, এটা তো অবশ্যই দেয়, প্লাস আমাদের কম্পোজিট ইন্ডিকেটরকে আমরা যদি থ্রেশহোল্ডে নিয়ে যেতে চাই, সেখানেও এই সেন্ট্রাল টেন্ডেন্সি আমাদের হেল্প করতে পারে। বাট দেন এগেইন আমি বলবো যে আমরা এখানে হচ্ছে যে হ্যাঁ ঠিক আছে, একটা স্টার্টার দিয়ে আমরা হচ্ছে যে একটা নোশন দিয়েছি, ব্যবহারিক দিকটা দেখছি, তাত্ত্বিক দিকে আমরা আলোচনা করিনি। তাত্ত্বিক দিকটা অবশ্যই যারা আগ্রহী তারা অসংখ্য রেফারেন্স আছে গুগল স্কলারে, দেখে নিতে পারেন।